শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়নহে সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনায় না এলে এগোয় না ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত। ব্যাংকের অর্ধেকের বেশি টাকায় ঝুঁকিতে, সংকটে 19টি ব্যাংক। ইরানে যুক্তরাষ্ট্রের $150 বিলিয়ন বিনিয়োগ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র 4 কার্যদিবসে বিচার শেষ করে 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু এর উল্টো চিত্রও রয়েছে। দেশে অনেক ধর্ষণ ও হত্যা মামলা মাসের পর মাস, বছরের পর বছর তদন্ত পর্যায়ে আটকে আছে। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বেশিরভাগ ঘটনায় তা মানা হয় না। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, যেসব ধর্ষণের ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে কিংবা মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়, সেসব ক্ষেত্রে তদন্ত তুলনামূলক দ্রুত এগোয়। কিন্তু আলোচনার বাইরে থাকা অধিকাংশ মামলার তদন্তে গতি পায় না। তবে পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষা, মেডিকেল প্রতিবেদন এবং ফরেনসিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার তদন্ত নির্ধারিত সময় শেষ করা সম্ভব হয় না। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত মার্চ থেকে মে পর্যন্ত 3 মাসে ঢাকা সহ সারা দেশে 5,448টি মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের থানাগুলোতে হয়েছে 413 মামলা। ঢাকার আদালত সূত্র জানায়, 413টি মামলার মধ্যে 3 মাসে 65টির অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। আর ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা না পেয়ে 10টি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। বাকিগুলোর তদন্ত শেষ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত 3 মাসে ডিএমপির 50টি থানার অধীনে শুধু ধর্ষণের অভিযোগে 178টি মামলা হয়েছে। এর মধ্যে নারী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার সংখ্যা 115 এবং শিশু ধর্ষণের অভিযোগে মামলার সংখ্যাও 63। ধর্ষণ মামলা তদন্তের সঙ্গে যুক্ত কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, অধিকাংশ মামলার তদন্ত শেষ করতে না পারার অন্যতম কারণ মেডিকেল প্রতিবেদন না পাওয়া। এই প্রতিবেদন পেতে অনেক সময় 1 বছরও পেরিয়ে যায়। ধর্ষণ মামলায় মেডিকেল প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ। ভুক্তভোগীর শরীরে যৌন নির্যাতনের আলামত, আঘাতের চিহ্ন, ডিএনএ নমুনা এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্য যাচাইয়ের জন্য এই প্রতিবেদন প্রয়োজন। ধরুন, এমন একটি নতুন ধরনের ভাইরাস আপনার হাতের স্মার্টফোনে ঢুকে পড়েছে, যেটি নিজে ভাবতে পারে, পরিকল্পনা তৈরি করতে পারে এবং বাধা পেলে বিকল্প পথ খুঁজে নেয়। এই ভাইরাস ইন্টারনেটের সঙ্গে যুক্ত যে কোনো যন্ত্রে ঢুকে একই কাজ দক্ষতার সঙ্গে করতে পারে। এটি বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনী নয়, বরং চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত একটি গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফলাফল। কানাডার একদল গবেষক সম্প্রতি এমন একটি ম্যালওয়্যার তৈরি করেছেন, যার নাম AI ওয়ার্ম বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কিট। এই কিট বা ওয়ার্ম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজে নিজে কোনো কম্পিউটার বা অফিসের নেটওয়ার্ক ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে। হামলার প্রতিটি নিশানার জন্য আলাদা আক্রমণ কৌশল তৈরি করতে পারে। কানাডার ভেক্টর ইনস্টিটিউটের অধ্যাপক নিকোলা প্যাপোর্নো গবেষণা প্রকল্পটির উদ্যোগ নেন এবং তত্ত্বাবধান করেন। AI চালিত এই ওয়ার্ম বিভিন্ন ধরনের 33টি কম্পিউটার সংবলিত একটি পরীক্ষামূলক নেটওয়ার্কে 7 দিনে 62% যন্ত্রে কিভাবে ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছে তা তাদের পরীক্ষায় উঠে এসেছে। গবেষণার জন্য তৈরি করা AI ওয়ার্মটি প্রতিটি নতুন যন্ত্রে পৌঁছানোর পর সেটি বিশ্লেষণ করে এবং সেই যন্ত্রের নির্দিষ্ট দুর্বলতা খুঁজে বের করে আক্রমণের কৌশল তৈরি করে। কোনো একটি পথ কাজ না করলে বা বাধা পেলে নতুন উপায় খুঁজে নেয়। এ কারণে কোনো যন্ত্র বা কম্পিউটার নেটওয়ার্কের নির্দিষ্ট কোনো দুর্বলতা হারিয়ে ফেললে AI ওয়ার্মকে থামানো যাবে, এমনটি ভাবার কারণ নেই। আরও উদ্বেগজনক বিষয় হলো, ওয়ার্মটি যখন কোনো শক্তিশালী গ্রাফিক্স প্রক্রিয়াকরণ ইউনিটে ঢোকে, তখন সেই যন্ত্রের শক্তি ব্যবহার করে নিজের কার্য বা বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। অর্থাৎ আক্রান্ত যন্ত্রগুলো ওয়ার্মের অবকাঠামোতে পরিণত হয়। এতে করে যারা এসব AI ওয়ার্ম দিয়ে হামলা শুরু করেছিল, পরবর্তী প্রতিটি নতুন হামলা বা সংক্রমণের জন্য তাদের বাড়তি খরচ গুনতে হয় না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হতে যাওয়া প্রাথমিক সমঝোতায় ইরানে বিনিয়োগ উৎসাহিত করতে $300 বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনা রাখা হয়েছে। এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থায়ন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে বলে চুক্তি সম্পর্কে সরাসরি অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আগামী শুক্রবার জেনেভায় 2 দেশের মধ্যে এই চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের কথা রয়েছে। এই পরিকল্পনার বিষয়ে সরাসরি অবগত ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত উভয় পক্ষকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে অর্থনৈতিকভাবে উৎসাহিত করতেই এই বিশাল বিনিয়োগ তহবিলের নকশা করা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানান, তারা যুদ্ধ অবসানের একটি চুক্তিতে সম্মত হয়েছেন। এর মাধ্যমে গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে।
ওই দিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছিল। চুক্তির অধীনে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে। রয়টার্সকে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে তেহরান শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে $400 বিলিয়ন দাবি করেছিল। তবে ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়ে দেয় তারা এ ধরনের কোনো ক্ষতিপূরণ দেবে না। এরপরে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড বা পুনর্গঠন ও উন্নয়ন তহবিল গঠনের ধারণা সামনে আসে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। সেনেগালের বিপক্ষে প্রথমার্ধ বেশ হতাশার ছিল ফ্রান্সের জন্য। তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে ফিরে ফরাসি দুর্দান্ত লড়াই শেষে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা গোল মিশন খ্যাত আর্লিং হল্যান্ড। ম্যাচের 29 মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেয়া ক্রসে পা ছুঁয়ে গোল করেন হল্যান্ড। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। জাদুকরী এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। 3-0 গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোজার সমান 16টি। ম্যাচ জুড়ে লড়াই করলেও শেষ দিকে 2 গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছাড়ল জর্ডান। প্রথমবার বিশ্বকাপে পা রাখা এশিয়ান দলটি অস্ট্রিয়ার কাছে হেরেছে 3-1 গোলে। যে গ্রুপে আর্জেন্টিনার মতো অস্ট্রিয়ার পয়েন্ট 3, তবে গোল হজম করার পয়েন্ট তালিকায় অস্ট্রিয়া 2-এ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের ব্যাংকগুলোর দেয়া ঋণের বড় অংশ এখন আটকে গেছে, যা ব্যাংকিং ভাষায় দুর্দশাগ্রস্ত ঋণ নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 সাল শেষে এই আটকে যাওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 10,87,000 কোটি টাকা। সহজ কথায় ব্যাংকগুলোর দেয়া প্রতি 10 টাকার মধ্যে প্রায় 6 টাকায় অর্থাৎ 59% এখন চরম ঝুঁকিতে রয়েছে। গ্রাহকদের সময় মতো টাকা ফেরত না দেওয়া, বারবার সময় বাড়িয়ে নেওয়া এবং ব্যাংক থেকে হিসাব বাদ দেওয়া, ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আগে ব্যাংকগুলো আসল তথ্য গোপন করলেও এখন নিয়ম কড়া করায় ঋণের এই আসল ভয়ঙ্কর চিত্র সামনে এসেছে। এর ফলে ব্যাংকগুলোর নিজস্ব মূলধন বা পুঁজি তলানিতে ঠেকেছে। দেশের 61টি ব্যাংকের মধ্যে 19টি ব্যাংকে এখন বড় ধরনের আর্থিক লোকসান ও সংকটে পড়েছে। অর্থনীতিবিদদের মতে ব্যাংক খাতকে বাঁচাতে হলে এখনই জরুরি সংস্কার দরকার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। দেশ জুড়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝে বাংলাদেশের সার্ফিং এ এসেছে ঐতিহাসিক সাফল্য। কক্সবাজারের 2 অদম্য সার্ফার মোহাম্মদ মান্নান ও ফাতেমা আক্তার আগামী সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। গত এপ্রিলে জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কলাতলী গ্রামের এই 2 তরুণ-তরুণী কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই নিজেদের ইচ্ছা শক্তিকে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন। কোচ রাশেদ আলম জানান, এশিয়ান গেমসে দেশের মুখ উজ্জ্বল করতে এখন তাদের নিবিড় প্রশিক্ষণ প্রয়োজন। বালুময় ও নিরাপদ হওয়ায় কক্সবাজার সৈকত সার্ফিং এর জন্য অত্যন্ত উপযোগী হলেও উপকরণ ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব এ খেলার প্রধান চ্যালেঞ্জ। সরকারি সহায়তা পেলে বাংলাদেশের সার্ফাররা আন্তর্জাতিক অঙ্গনে সোনা জিততে সক্ষম হবে বলে মনে করেন সার্ফিং অ্যাসোসিয়েশন। বাঙালিয়ানার শায়নহে সংবাদ শেষ হলো। ধন্যবাদ।